মৌলিকে উচিত শিক্ষা দিয়ে দাদুর কাছে সমস্ত কুকীর্তির কথা ফাঁস করে দিল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ঠাম্মি আর মৌলির কথার মাঝখানে চলে আসে অনিরুদ্ধ। আর তখন বলছে, কি হওয়ার কথা বলছো ঠাম্মি? তখন তো ঠাম্মি আর মৌলি ভয় পেয়ে যায়। আর তখন মৌলি বলে, তুমি এখানে? আর তখন বলে, হ্যাঁ, গুন্ডাকে কে হায়ার করেছিল সেটা জানতে এসেছি। তুমি নাকি ঠাম্মি? তখন তো মৌলি আর ঠাম্মি ভয় পেয়ে যায়। আর তখন বলছে, কি বলছো তুমি? এসব কেমন কথা? অনিরুদ্ধ তখন বলছে, হ্যাঁ, আমি তো সেই কথাটাই জানতে এসেছি। তখন মৌলি বলে, কি যে বলো না, এখন বাণীর উপর হামলা হয়েছে বলে তুমি আমাদেরকে সন্দেহ করছো, তাই না? তোমার মনে হচ্ছে যে আমরা আমরা এরকম একটা কাজ করতে পারি? তখন অনিরুদ্ধ বলছে, আচ্ছা, বাণীর উপর যে হামলা হয়েছে, কোথায়? আমি তো কিছু বলিনি। তাহলে তোমরাই বা কি করে জানলে বলো তো? আর তখন ঠাম্মি বলতে থাকে, ওই আর কি, ওই বুঝতে পারলাম, তুমি তো এখানে দাঁড়িয়ে আছো, নিশ্চয়ই তাহলে বাণীর উপর হামলা হয়েছে। তোমার উপর হলে তো আর তুমি এখানে দাঁড়িয়ে থাকতে না, তাই না? নিশ্চয়ই সেটাই বলার চেষ্টা করেছিলাম। তখন অনিরুদ্ধ বলে যে, আমি তো কোনো হামলার কথাই বলিনি। তাহলে তোমরা কি করে ধরে নিলে যে হামলা হয়েছে বা কেউ বাণীর উপর হামলা করেছে? আমি তো কোনো কিছুই এখানে উল্লেখ করিনি। তখন মৌলি আর ঠাম্মি দুজনেই ফেঁসে যায়। অনিরুদ্ধ তখন বলে, আসলে তাহলে আমি ঠিকই গেস করেছিলাম, তাই না? তখন সেখানে বাণী চলে আসে। বাণী এসে তখন বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি কেন এখানে এলেন বলুন তো? শুধু শুধু কাউকে মানে প্রমাণ না পেয়ে কাউকে সন্দেহ করা যায় না, চলুন এখান থেকে। মৌলি তখন বলে, ও আচ্ছা, তুমিও এখানে চলে এসেছে। এই যে অনুরুদ্ধর কাছে প্রথমে আমাদের কাছে অনেক কথা বলে আগুন লাগিয়ে দিলে, তারপর জলে ছিটে দিয়ে দিয়ে সেটাকে নিবানোর চেষ্টা করছো, তাই তো? ভালো সাজার চেষ্টা করছো, তাই তো? তোমার কাহিনী তো এটা। আর তখন মৌলি মনে মনে বলে, সর্বনাশ, ওই ভিডিওটা ওদের হাতে পড়া যাবে না। তখনই দেখা যাবে বাণী বলতে থাকে, দেখুন মিস্টার চ্যাটার্জি, এখান থেকে চলুন। এই বলে টেনে অনুরুদ্ধকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে মৌলি ভয় পেয়ে যায় আর বলতে থাকে যে, গ্র্যান্ডমামি, এখন কি করব? আমরা কিন্তু কিছুতেই ফাঁসলে চলবে না। আমার তো এখন ভয় করছে। তুমি বলো না, তুমি যা বলবে আমি তাই করব। ওই বাণীকে না আমি অনিরুদ্ধর সঙ্গে মানে দেখলেই আমার মনে হয় যে গলা টিপে ধরি। আর তখন বলে, না না দিদিভাই, এরকম কিছু করো না। এরকম করতে গেলে তারপর যদি বাণী তোমাকে উল্টো গলায় চেপে ধরে, তখন কি হবে তুমি বুঝতে পারছো? না না, আমার দিদিভাই গলাটা কত সুন্দর নরম, না, এটা করলে চলবে না। এখন মৌলি বলে, এই জন্যই তো আমাদের কিছু একটা করতে হবে, আমাদের প্ল্যান করতে হবে। তখনই বিদ্যুতের কথা মনে পড়ে যায় আর বলে, পেয়েছি, বিদ্যুৎকে আমাদের কাজে ইনভলভ করব। এবার অনিরুদ্ধকে কাজে ব্যস্ত রাখবো, আর এদিকে বিদ্যুৎ বিদ্যুৎ তানিয়াকে নিয়ে যাবে, শেষ। তাহলেই খেলা শেষ। আর তখন ওইদিকে বাণী বাণী তানিয়াকে একটা ওষুধ খাওয়াতে থাকে। আর তখন অনিরুদ্ধ আসে আর বলে, মাম্মাম, তোমার ড্রয়িং গুলো দেখাবে না? তখন বলে, হ্যাঁ দেখাবো তো। এরপর ড্রয়িং গুলো দেখাতে থাকে তানিয়া। আর তখন অনিরুদ্ধ বলে, বাহ প্রিন্সেস, খুব সুন্দর হয়েছে। আর তখনই বাণীর মনে পড়ে যায় যে তানিয়া ওকে ড্রয়িং করার কথা বলেছিল, কিন্তু ও সাহায্য করতে পারেনি। তখনই অনিরুদ্ধর চোখে কিছু একটা পড়ে। আর তখন তানিয়া অনিরুদ্ধর চোখে ভাব দিয়ে দেয় বাণীর আঁচল নিয়ে। আর তখন অনিরুদ্ধ তানিয়ার দিকে তাকিয়ে থাকে আর বলে, প্রিন্সেস, আমি একদম ঠিক হয়ে গিয়েছি। আমার চোখে না আর কোনো ব্যথা নেই, তুমি আছো তো, সেই জন্যই আমি একদম ভালো আছি, আমার প্রিন্সেস। এই বলে তানিয়াকে জড়িয়ে ধরে অনিরুদ্ধ, যা দেখে বাণী খুব খুশি হয়ে যায় আর তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে ঈশানী নিজের পছন্দের রুটিগুলো খাচ্ছিল। আর তখনই মৌলি সেখানে চলে আসে। এসে তখন ঈশানীকে জড়িয়ে ধরে আর বলে, মৌলি, এরকম করে কেউ কাউকে ধরে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। মৌলি তখন বলে, মা, তুমি না এখন আমাকে ভালোই বাসো না। ছোটবেলায় আমি আমি আর তোমার মানে ড্যাডকে যখন এরকম করতাম, তখন তো তোমরা হাসতে, কই এমন তো করতে না। এখন তোমরা ভয় পেয়ে যাও সবকিছুতেই। তুমি তো হাসতে ভয় পেতে না। তখন ঈশানী বলে, তখন তো তুমি ছোট ছিলে মৌলি, তুমি তো আমাদের সঙ্গে তখন কত গল্প করতে, কত কথা বলতে। এখন তো তোমার সময়ই নেই। তখন বলে, আমার মায়ের আমার উপর রাগ হয়েছে, তাই তো? ঠিক আছে, এখন থেকে অফিসে আমি ফিরি, তারপর তোমাদের সঙ্গে আমি গল্প করব ঠিক আগের মতো, তাহলে হবে তো? তখন ঈশানী বলে, বাবা, আজকে হঠাৎ করে আমার মেয়েটার আবার কি হলো? কি হয়েছে তোর? আর তখন মৌলি বলে, না মা, তোমরা ছাড়া আমার কে আছে বলো তো? আমি তোমাদের একমাত্র মেয়ে। আচ্ছা মা, এটা কি খাচ্ছ তুমি? আর তখন ঈশানী বলে, তোর এটা ভালো লাগবে না, তুই খেতে পারবি না। তখন মৌলি বলে, খেতে পারবো, তুমি দাও না। তখন মৌলি খাওয়ার নাটক করতে থাকে। ঈশানী তখন মনে পড়ে যায় বাণীর খাওয়ার কথা, আর নিজেই খুব খুশি হয়ে যায়, বাণীর কথাই মনে করতে থাকে। এরপর মৌলির হঠাৎ করে বাজে লাগলে কাশি দিতে থাকে। তখন ঈশানী বলে, আমি বললাম না তুই খেতে পারবি না, তোর জন্য আমি জল আনতে যাচ্ছি, দাঁড়া। এই বলে জল আনতে যায়। আর তখন মৌলি ফেলে দেয় আর বলে, কি জঘন্য খেতে, এটা না একদম ভালো নয় খেতে, অসহ্য। অন্যদিকে দেখা যাবে অনিরুদ্ধ অফিসে যাবে। ঠিক
তখনই বাণী ছুটে আসে। বাণী এসে তখন বলতে থাকে যে, চ্যাটার্জি আপনি কদিন ধরে নিজের ইচ্ছেতেই অফিসে যাচ্ছেন না, যেতে হবে তার জন্যই যাচ্ছেন তাই তো? তখন অনিরুদ্ধ বলে, কি করব বাণী, যেই অফিসে আমার কোনো কথারই মূল্য নেই, সেই অফিসে আমি গিয়ে কি করব বলো তো? আমার না কোনো রকম কোনো ডিসিশনেরই মূল্য নেই। আমাকে কেউ মানে জিজ্ঞেসও করো না কোনো কিছু করার আগে। যখন এই কাগজগুলো আমি জমা দিতে গিয়েছিলাম, জমা পর্যন্ত নেয়নি। হ্যাঁ ঠিক আছে, অফিসের অনেকগুলো রুলস থাকে, তারপরেও তখন বাণী বলে, দেখুন আপনাদের দুই পরিবারের রিলেশনটা তো অনেক ভালো ছিল। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ আমরা দুই পরিবার একসঙ্গে থাকতাম, কত আনন্দ করতাম, এমনকি অনেক কিছু দেখতাম একসঙ্গে বসে। কিন্তু সেই দিনগুলো না যেন হারিয়ে গিয়েছে। এখন আর ওই পরিবারের মধ্যে কোনো বন্ডিং নেই, যেন সবকিছু নষ্ট হয়ে গিয়েছে, সম্পর্ক নষ্ট হয়েছে। বাণী তখন বলে, আপনি আমাকে বিয়ে করাতে সবাই মন খারাপ করেছে, সম্পর্কটা যা নষ্ট হয়ে গিয়েছে সেটাকে সময় দিতে হবে সবকিছু ঠিক করার জন্য। তখন দেখা যাবে এখানে সাথী চলে আসে। সাথী এসে তখন বলে, অনিরুদ্র বাণী কিন্তু ঠিক কথাই বলেছে, একটু সময় দে, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। বাণী তখন বলে, হ্যাঁ আপনি একটু ধৈর্য ধরুন, তখন দেখবেন সবকিছু আমাদের ঠিক হয়ে যাবে। এই সম্পর্ক যে ঠিক করতেই হবে, না হলে যে এই দুই পরিবারে কিছুতেই শান্তি আসবে না, কারণ দুই পরিবারের মানুষগুলো একত্রে থাকতেই হবে। অনিরুদ্র তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি অফিস যাচ্ছি। এই বলে অনিরুদ্র সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে মৌলি অনিরুদ্ধর জন্য অফিসে ওয়েট করতে থাকে। তখন অনিরুদ্ধ আসার পরে বলছে, আজ আসবো? তখন মৌলি বলে, হ্যাঁ আসো। আচ্ছা অনিরুদ্ধ এসব কি? আর তখন কতগুলো ফাইল দিয়ে বলে যে এখানে কোনো রকম কোনো কাজ শেষ করা হয়নি, কেন করা হলো না এখনো? তখন অনিরুদ্ধ বলে, মৌলি তুমি মনে হয় বলে গিয়েছো যে এই কাজগুলো আমার করা নয়, এগুলো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের করার কথা, আর বাকিটা চেক দেওয়ার কথা তোমার, তুমি সিও, আমি না। তখন মৌলি বলে, কেন, খুব তো বড় বড় কথা বলতে, সব কাজ নাকি সমান হাতে হাতে সব কাজ করে দিবে, তাহলে সেগুলো কি ভুলে গেলে নাকি? তখন অনিরুদ্ধ বলে, মোটেও না, আমি সেটা বলে যাইনি, তবে আমাকে তো সময় দিতে হবে তাই না? আর তখন বলে, আমাকে তো সেই কাজগুলো করতেও হবে, না করলে তো আর চলবে না, তার জন্য কাজগুলো করে দেব, ঠিক আছে করে দেব। আর তখন বলে, এখন তো আমার কোনো কিছু করার আর দরকার পড়ে না। তখন মৌলি বলে, হ্যাঁ তোমার যেটা দায়িত্ব তোমাকে তো সেটা করতেই হবে, শুধুমাত্র অফিসটা রুলস। তুমি কথা শুনে বলে, না আমি ওইরকম গা জড়ানো কাজ কোনোদিনও করি না, ঠিক আছে ফাইলগুলো আমি নিয়ে যাচ্ছি, আমি পরশুদিনের মধ্যে এই ফাইলগুলো সলভ করে দেব। তখন মৌলি বলে যে, না কালকের মধ্যেই তোমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে, কাজগুলো আমি কমপ্লিট চাই, দরকার পড়লে ওভারটাইম করবে, বুঝতে পেরেছো? কিন্তু এই কাজগুলো যেন কালকের মধ্যে হয়ে যায়। তখন অনিরুদ্ধ আর কিছুই বলে না, কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গেলে মৌলি খুব খুশি হয়ে যায়। আর তখন বলতে থাকে, এবার অনিরুদ্ধ চ্যাটার্জি দেখি তুমি কি করো, এভাবে তোমাকে কাজে কাজে ব্যস্ত রাখবো আর বাণী থেকে দূরে সরাবো আর আমার কাছাকাছি নিয়ে আসবো, দেখবো তুমি কি করো, তুমি আমার কাছে থাকবে, আমার কাছে। ওইদিকে অনিরুদ্ধ কাজ করছে, সবাই এক এক করে অফিস থেকে লাঞ্চে যাচ্ছে, কিন্তু অনিরুদ্ধ কাজেই করছে। আর তখনই প্রিয়ম এসে বলতে থাকে যে, স্যার আপনি, মৌলি ম্যাডাম আপনাকে এই ফাইলগুলো দিলো, বললো একটু আর্জেন্ট। তখন অনিরুদ্ধ ফাইলগুলো খুলে বলে, এগুলো তো আজকের পেপার, এগুলো তো আমি কনফার্ম করিনি, তাহলে এগুলো কে কনফার্ম করলো সেটাই তো বুঝতে পারছি না স্যার। তখন বলে, স্যার চেয়ারম্যান দিয়েছে। তখন অনিরুদ্ধ এ কথা শুনে চমকে যায়। ওইদিকে মৌলি দাদুকে বলে, দাদু তুমি যে আমার কথা ডেটটা ফাইনাল করেছো সেটাই অনেক। তখন দাদু বলে, হ্যাঁ তোর কথাতেই তো করবো। তখন মৌলি কথা বলতে থাকে, সেই মুহূর্তে অনিরুদ্ধ সেখানে আসে। অনিরুদ্ধ তখন এসে বলে, আসবো? তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই আসো। দিন যাবত এই ডিলের অফারটা আমার কাছে আসছিল, আমি করিনি। আগে যে ডিলারটা ছিল তারাই কিন্তু আমাদের জন্য খুব ভালো ছিল, এই ডিলারটা ভালো হবে না সেই জন্যই করিনি। আর তখন দেখা যাবে দাদুভাই বলে যে, আমার মৌলি দিদিভাই করেছে, মানে বলেছে, সেই জন্যই আমি করেছি এই ডিলটা, তোমার এত কিছু যাচাই বাছাই করার তো কোনো দরকার নেই, আর তুমি যেটা বলবে সেটাই কি আমি শুনবো নাকি? তখন অনিরুদ্ধ বলে, না না, আসলে ওর তো কোনো এক্সপিরিয়েন্স নেই এসব ব্যাপারে, ওর এখনো অনেক কিছু জানার বাকি আছে, কিন্তু আমি তো জানি। তখন মৌলি বলে, দাদু আমাকে এভাবে ছোট করতে পারে না। দাদু তখন বলে, শোনো আমার নাতনির কথা আমি চিন্তা করেছি, তাই তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, আমার নাতি যা ভালো মনে করেছে সেটাই করবে, তাই তুমি এসব ব্যাপারে একদম কথা বলবে না। অনিরুদ্ধ তখন বলে যে, দেখুন আগে তো আমাকে জিজ্ঞাসা করা হতো, এখন ও যা যা করছে ঠিক করছে না। তখন দাদু বলে, আমার নাতনি সিও, ও দায়িত্ব নেবে, তোমার দায়িত্ব না,
বুঝতে পেরেছো? তাই তোমার দায়িত্ব হলো তুমি যা বলছি তাই পালন করো। ও যা, যা বলবে তুমি সেই কথাগুলো শুনবে। ও তোমার কথা শুনতে বাধ্য নয়, তুমি শুনতে বাধ্য। তখন এই কথাগুলো শুনে আর কিছুই বলে না অনিরুদ্র। তখন পিয়ন এসে বলতে থাকে যে, "স্যার, বানি ম্যাডাম এসেছে।" তখন বানি খাবার দিতে আসলে এদিকে রেগে যায় মৌলি। তখন বলে, "তুমি এখানে কি করছো? তুমি কাজে কেন ডিস্টার্ব করছো?" তখন বানি বলে, "আমি কাজে কোনো ডিস্টার্ব করতে চাই না।" মৌলি তখন বলে, "তুমি তো কাজে ডিস্টার্ব করছো। যখন তখন ফোন করছো, যখন তখন এখানে চলে আসছো।" তখন দেখা যায় অনিরুদ্র বলে, "মৌলি ও আমার স্ত্রী। তাই যখন তখন ও আমার খবর নেবে, যখন তখন আমাকে ফোন করবে, আমার খাবার নিয়ে আসবে। তাতে তুমি কথা বলার কে? আমার পার্সোনাল ব্যাপারে একদম ইন্টারফেয়ার করার চেষ্টা করবে না। বুঝতে পেরেছো? তাই তুমি এসব নিয়ে কেন কথা বলবে? আমি আমার পার্সোনাল জীবন নিয়ে কোন রকম কাউকে রাইট দিইনি। ঠিক আছে? এখানে আমার বউ আসবে। তাতে কারো কিছু বলার থাকতে পারে না।" তখন দাদু বলে, "কেন? পার্সোনাল, প্রফেশনাল দুটোই তো তুমি গুলিয়ে ফেলছো অনিরুদ্র।" তখন অনিরুদ্র বলে, "কেন দাদু?" এরপর দাদু বলে, "হ্যাঁ, তোমার বউ এসে এখানে কাজে ডিস্টার্ব করবে আর সেটা আমার নাতনি বলতে পারবে না?" তখন অনিরুদ্র বলে, "কোথায় দাদু? এখানে তো এরকম কিছু মানে নিয়ম নেই যে কোনো এমপ্লয়ের বাড়ির লোক আসতে পারবে না। আমার ওয়াইফ আসবে। সেটাতে তো কোনো সমস্যা নেই নাকি আমার জন্য নতুন নিয়ম করা হয়েছে?" দাদু তখন বলে, "এটা মানে এটা কেমন কথা? তোমার জন্য কি রোজ পাল্টাতে হবে নাকি?" তখন বলে, "কেন আলাদা, আলাদা রুলস হবে?" তখন বানি বলে, "দাদু, আমি না এখানে আসতে চাইনি। আসলে ওনাকে আমি খাবারটা দিয়েই চলে যাবো। আপনি কিছু মনে করবেন না।" দাদু তখন বলে, "তুমি একদম চুপ করো। তোমার সঙ্গে তো আমি কোনো কথাই বলতে চাই না। তুমি আসার পর থেকে ২ পরিবারের সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছে। তুমি সবকিছু নষ্ট করেছো।" তখন অনিরুদ্র বলে, "দাদু, বানি আমার ওয়াইফ। তাই আমি কোন রকম কোনো অসম্মান আমার ওয়াইফের সহ্য করব না।" আর তখন দাদুর সাথে আর অনিরুদ্রের সাথে খুব লড়াই লেগে যায়। তখন বানি বলে, "আসলে দাদু, আমি শুধুমাত্র ওনাকে খাবারটাই দিতে এসেছিলাম, আর কিছুই না। আপনার কাছে আমি হাত জোড় করছি। আপনি ওনাকে ভুল বুঝবেন না।" তখন অনিরুদ্র বলে, "না, একদম হাত জোড় করে বলবে না। তোমার তো এখানে কোনো দোষ নেই। যা করেছো তুমি একদম ঠিক কাজ করেছো। তোমার রাইট আছে এখানে আসার। এখানে আসার অন্য কেউ এই নিয়ে কথা বলতে পারে না।" আর তখন অনিরুদ্র সঙ্গে, সঙ্গে নিজের ওয়াইফের এরকম অসম্মান দেখে সহ্য করতে পারে না। সঙ্গে, সঙ্গে নিজের রিজাইন পেপারটা বের করে বলে, "আমি আজকে থেকে এই কোম্পানি থেকে আমি রিজাইন দিচ্ছি। এটা আমার রিজাইন পেপার। আমি অনেক আগে থেকেই এই পেপারটা রেডি করে রেখেছিলাম। আমি জানি যে সেই দিনটা আসবে। কিন্তু সেই দিনটা যে আজকেই আসবে সেটা আমি বুঝতে পারিনি।" মৌলি তখন ভয় পেয়ে যায় আর বলে, "কি হবে? ও চলে গেলে ওকে আমি কি করে কাছাকাছি রাখবো?" তখন মৌলি বলে, "আচ্ছা, থাক না, বড়দের মধ্যে তো এরকম অনেক কথাবার্তাই হয়ে যায়। থাক, এসব কথা বলার কোনো দরকার নেই।" তখন দাদু বলে, "আমি কি ওকে কিছু বলেছি নাকি? ওই তো আমার উপর কথা বলছে।" আর তখন বলে, "আমি কি তেমন কিছু বলেছি?" আর তখনই বানি বলতে থাকে যে, "দাদু, উনি ছোট। উনি আপনাকে কিছু বলে থাকলে ওনাকে ক্ষমা করে দেবেন।" তখন দাদু বলে, "তোমার থেকে আমি অ্যাডভান্স নেবো? তুমি একদম কথা বলবে না। অধিকারে তুমি কথা বলো।" তখন বানি বলে, "নাতনির অধিকারে?" আর তখন এই কথা শুনে চমকে যায় সবাই। এরপর দেখা যায় যে অনেক কথাতে মৌলির মনে পড়ে যায় নকুলের কথা। আর মনে, মনে বলতে থাকে, "নকুল কি সবকিছু বলে দিল?" এদিকে বানি তখন বলছে, "আপনি তো একদিন আমাকে নাতনির অধিকারটা দিয়েছিলেন। সেই অধিকার থেকেই বলছি, আমি আপনার নাতনি। প্লিজ ওনাকে ক্ষমা করে দিন।" তখন দাদু বলে, "একদম খবরদার। তুমি আমার নাতনি হওয়ার যোগ্যও নয়। তুমি আমার নাতনি হলে তোমার এই কাজের জন্য আমি কি অনেক আগেই বাড়ি থেকে বের করে দিতাম। তোমাকে আমার নাতনি হিসেবে মানি না আমি।" আর অনেক কিছুই বললে কিছুতেই সহ্য করে না এদিকে অনিরুদ্র। অনিরুদ্র ধমক দিয়ে বলতে থাকে যে, "আমি এগুলো সহ্য করব না। আমি আজকে থেকে রিজাইন দিলাম। এখান থেকে আমি চলে যাব।" তখন অনিরুদ্র রাগ দেখে রেগে অবাক হয়ে যায় বানি।